From the nation's capital to New York to Chicago, no Kings rallies taking place all across the country today. গত এক শতাব্দী ধরে যে দেশটিকে গণতন্ত্রের রোল মডেল বলা হতো, সেই আমেরিকায় কি আজ গণতন্ত্রের চরম সংকটে? বিশ্ব রাজনীতির সেই ঝকঝকে আলোকবর্তিকা কি সত্যি সত্যি নিভে আসছে? 2026 সালের ভ্যারাইটিস অফ ডেমোক্রেসি বা ভিডেম রিপোর্ট বিশ্বজুড়ে এক বড় ধাক্কা দিয়েছে। তাদের মতে দ্রুত স্বৈরতন্ত্রের ফলে যুক্তরাষ্ট্র গত 50 বছরের মধ্যে প্রথমবারের মতো লিবারেল ডেমোক্রেসি বা উদার গণতন্ত্রের মর্যাদা হারিয়েছে। গণতন্ত্রের পাঠ দেয়া দেশটি এখন নেমে এসেছে কেবল ইলেকটোরাল ডেমোক্রেসি বা একটি সাধারণ নির্বাচনী গণতন্ত্রের স্তরে। Millions hit the streets on Saturday for the third time in less than a year. This is what democracy looks like. Protesting President Trump and his policies from coast to coast in big cities and small towns. সহজ কথায় বললে আমেরিকায় এখন ভোট হচ্ছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মতামতের চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে মুষ্টিমেয় কিছু ধনী আর প্রভাবশালী কর্পোরেট গোষ্ঠীর ইচ্ছা। রাষ্ট্রবিজ্ঞানীরা একে বলছেন অলিগার্কি বা ধনিকতন্ত্র। Scam by the oligarchs in Silicon Valley. Of Silicon Valley oligarchs. This is becoming a kleptocracy, an oligarchy. In my view, this issue of oligarchy is the most important issue facing our country and world. প্রিন্সটন ও নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সাধারণ ভোটাররা কি চান তার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রে কোনো আইন হওয়ার সম্ভাবনা এখন প্রায় শূন্যের কোঠায়। বরং আইন পাশ হয় তখনই যখন সেটি বড় বড় ব্যবসায়ী বা প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। In a party full of billionaires, it was the praise for Donald Trump that was priceless. The titans of tech gathered at the White House last night for an exclusive dinner. They included Meta CEO Mark Zuckerberg, Microsoft co-founder Bill Gates, Apple's Tim Cook, and Google's Sundar Pichai. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি টেনেসি ভ্যালি অথরিটি TVA এর মতো সরকারি প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে ধনকুবের এলন মাস্কের কোম্পানি XAI এর জন্য বিদ্যুৎ সরবরাহ দ্বিগুণ করেছে। অতিরিক্ত 150 মেগাওয়াট উৎপাদন খরচের একাংশের বোঝা চেপেছে সাধারণ মার্কিনীদের উপর। কেবল 2025 সালেই যুক্তরাষ্ট্রে বাসা প্রতি 6% বিদ্যুৎ বিল বেড়েছে। আর এর জন্য গুগল, মাইক্রোসফট, মেটা আর ওপেনএআই এর মতো প্রযুক্তি দানবদের AI ডেটা সেন্টারকে দায় করা হচ্ছে। Today, a hyperscale data center operated by a big tech company uses about as much electricity as 100,000 households. বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতির মূল চালিকা শক্তি হওয়ায় আমেরিকার এই অবনতি বিশ্বের গড় গণতান্ত্রিক মানকেও গত 50 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নামিয়ে এনেছে। আর একে বলা হচ্ছে থার্ড ওয়েভ অফ অটোক্রেটাইজেশন বা স্বৈরতন্ত্রীকরণের তৃতীয় ঢেউ। মার্কিন ইতিহাসের গত 100 বছরের মধ্যে গণতন্ত্রের এমন পতন আর কখনো দেখা যায়নি। এমনকি বর্তমান আমেরিকার গণতান্ত্রিক অবস্থা 1966 সালের উত্তাল সিভিল রাইটস আন্দোলনের সময়ের চেয়েও নিচে নেমে এসেছে। এর প্রধান কারণ হল গণতন্ত্রের প্রধান খুঁটি চেকস অ্যান্ড ব্যালেন্স বা শাসন ব্যবস্থার 3টি স্তম্ভের নড়বড়ে অবস্থা। Today, America's central institutions, courts, media, universities, even elections are widely viewed as biased, rigged. Trust in government has fallen to about 20%. Congressional approval often hovers in the teens. The media is trusted by less than a third of Americans, down from nearly 3/4 in the 1970s. বিভিন্ন সমীক্ষা বলছে মার্কিন কংগ্রেস এখন কার্যত এক অচল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 118তম কংগ্রেসকে আধুনিক মার্কিন ইতিহাসের সবচেয়ে কম উৎপাদনশীল আইনসভা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সেশনের প্রথম বছরে মাত্র 34টি বিল আইনে পরিণত হতে পেরেছিল, যা গ্রেট ডিপ্রেশনের পর সর্বনিম্ন। এমনকি 2019 সালের পর থেকে মার্কিন কংগ্রেস একবারও নিয়মিত বরাদ্দ বিলগুলো সময়মতো পাশ করতে পারেনি। এর পরিবর্তে কন্টিনিউইং রেজলিউশন বা সাময়িক ফান্ডিংয়ের মাধ্যমে অনিশ্চয়তার মধ্যে সরকার পরিচালনা করা হচ্ছে। আইনসভার এই অচলাবস্থার সুযোগে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি আইন প্রণয়নে হস্তক্ষেপ করছেন। 2025 সালের 15 ডিসেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প 221টি নির্বাহী আদেশ জারি করেছেন,
যা 1945 সালের পর এক বছরের সর্বোচ্চ। So that's a big deal. Very proud of it. And I don't know how it can be challenged. You'll probably challenge it. You may find a rogue judge. You get a lot of rogue judges. Very bad people, very bad judges. যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থাকেও এখন নিরপেক্ষ বলা বেশ কঠিন। অনেক ক্ষেত্রেই তারা প্রেসিডেন্টের কর্মকাণ্ডকে আইনি বৈধতা দিচ্ছেন। 2024 সালের 1 জুলাই সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে বলা হয়, প্রেসিডেন্ট তার মেয়াদে থাকাকালীন অফিসিয়াল কাজের জন্য পূর্ণ ফৌজদারির দায় মুক্তি পাবেন। বিচারপতি সোনিয়া সোটোমেয়ার তখন সতর্ক করে বলেছিলেন, প্রেসিডেন্ট সামরিক বাহিনীকে ব্যবহার করে প্রতিপক্ষকে সরিয়ে দিলেও তাকে বিচারের আওতায় আনা অসম্ভব হয়ে পড়বে, যার প্রভাব ইতোমধ্যেই দেখা যাচ্ছে। এই যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে তুলে আনা কিংবা ইরানে যুদ্ধ চাপিয়ে দেয়া। To the great proud people of Iran, I say tonight that the hour of your freedom is at hand. Stay sheltered, don't leave your home. It's very dangerous outside. Bombs will be dropping everywhere. মার্কিন সংবিধান প্রণেতা জেমস মেডিসন চেয়েছিলেন কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকেন, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। 2025 সালে মার্কিন প্রশাসন নিম্ন আদালতের অনেক আদেশ উপেক্ষা করেছে। যেসব ফেডারাল বিচারক প্রশাসনের বিপক্ষে রায় দিয়েছেন, তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে পিৎজা ডক্সিং বা মিথ্যা ডেলিভারির মাধ্যমে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। There have been hundreds of calls threatening to come to chambers and kill us. And I wish somebody would assassinate you. Bomb threats to judges' homes. There have been swatting incidences, doxing of judges' personal information. মার্কিন প্রশাসনের প্রতিটি স্তরে পেশাদার আমলাদের বদলে রাজনৈতিক অনুগতদের বসানোর প্রক্রিয়াটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই পরিস্থিতিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা তুলনা করছেন ভ্লাদিমির পুতিন বা ভিক্টর আরবানের মতো নেতাদের পার্সোনালাইজম বা ব্যক্তিপূজার শাসনের সাথে। স্ক্যাজিউল এফ নামের নতুন কর্মসংস্থান শ্রেণীবিভাগের মাধ্যমে হাজার হাজার ক্যারিয়ার সিভিল সার্ভেন্টকে যে কোনো সময় ছাঁটাইযোগ্য কর্মচারীতে রূপান্তর করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এর লক্ষ্য হল 50,000 থেকে কয়েক লক্ষ সরকারি কর্মকর্তাকে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেয়া। পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিসের 2026 সালের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার সিনিয়র এক্সিকিউটিভের সংখ্যা 30% কমে গেছে। বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে 1835 জন স্ক্যাজিউল সি রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা কাজ করছেন, যা গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ। এর ফলে আমলাতন্ত্রের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা হ্রাস পাচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন সাধারণ মানুষের অধিকার এবং মুক্ত গণমাধ্যমের উপর এক অদৃশ্য শৃঙ্খল পরানো হচ্ছে। বাইপার্টিশন পলিসি সেন্টারের রিপোর্ট বলছে, আমেরিকার 52% নিবন্ধিত ভোটারের কাছে বৈধ পাসপোর্ট এবং 11% ভোটারের কাছে জন্ম সনদ পর্যন্ত নেই। আর এর ফলে ছোট ছোট আইনি জটিলতা মানুষকে নীতি নির্ধারণী পর্যায় থেকে দূরে সরিয়ে দিচ্ছে। The constitutional crisis is here now. The Trump administration deporting hundreds of men without a trial. A massive purge at the FBI to make people afraid of speaking out against him. বর্তমানে যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গণমাধ্যমকে জনগণের শত্রু আখ্যা দিয়ে লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট। President Donald Trump is suggesting cancelling the licenses of TV networks that criticize him. হোয়াইট হাউস এখন নির্ধারিত করে দিচ্ছে কোন কোন রিপোর্টাররা বা কোন কোন গণমাধ্যম প্রেসিডেন্টকে কভার করতে পারবে। বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করা হচ্ছে নির্দিষ্ট ডাইভার্সিটি প্রোগ্রাম বা কোর্সগুলোকে বন্ধ করে দিতে। অনেক সিভিল সোসাইটি অর্গানাইজেশনকে সন্ত্রাসবাদ বা দেশদ্রোহিতার অজুহাতে তদন্তের আওতায় আনা হচ্ছে। সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে সামরিক ইউনিট ব্যবহার করা হচ্ছে এবং বল প্রয়োগের হুমকি দেওয়া হচ্ছে। 700 U.S. Marines are headed to LA. The Marines are from an infantry battalion based in 29 Palms. আমেরিকা আজ এমন এক গ্রে জোনে অবস্থান করছে যেখানে নির্বাচন হলেও জনমতের কোনো বাস্তব প্রতিফলন নেই। তবে এই অন্ধকারের মধ্যেও কিছু আশার আলো এখনও টিকে আছে।
2025 সালের শেষ দিকে শিকাগো সহ বিভিন্ন বড় বড় শহরগুলোতে সাধারণ মানুষের গণপ্রতিরোধ এবং ডেমোক্রেসি ফরওয়ার্ডের মতো সংস্থাগুলোর আইনি লড়াই প্রমাণ করে যে মার্কিন নাগরিকরা এখনও হাল ছাড়েননি। গণতন্ত্র আসলে কোনো স্থির বিষয় নয়, এটি প্রতিনিয়ত রক্ষা করার একটা লড়াই। প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং ক্ষমতার অতিকেন্দ্রীকরণের বিরুদ্ধে এই নাগরিক সচেতনতাই হতে পারে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। তাই 2026 সালের মধ্যবর্তী নির্বাচনকে দেখা হচ্ছে মার্কিন গণতন্ত্রের জন্য এক বাঁচা মরার পরীক্ষা হিসেবে। এখন দেখার বিষয়, মার্কিনিরা কি তাদের সেই উদার গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে, নাকি ধনিকতন্ত্রের এই বেড়াজালেই বন্দী থাকবে আগামীর দিনগুলোতে। Former White House chief strategist and OG MAGA man Steve Bannon once again claiming Donald Trump will end up with a third term. He is, of course, not alone. President Trump himself has suggested running again multiple times. He is even selling Trump 2028 merch. জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।